সো ট্রু ফলস এর যে বেসিক কথাগুলো আমি একটু বলে দিই। প্রথমে ট্রু ফলস নট গিভেন বা ইয়েস নো নট গিভেন একই জিনিস। So, এখানে ভালো করতে হলে আপনাকে নোটা, তার মানে ফলসটাকে আপনাকে ভালো করে চিনতে হবে। ফলস হওয়ার সূত্র আমি একটাই বলছি, এর আগে ক্লাসে বলছি, যে আপনার যে স্টেটমেন্ট থাকবে সেটার অপোজিটে অন্য একটা স্টেটমেন্ট থাকতে হবে, মানে ইনফরমেশন থাকতে হবে, যেটা বলবে। যেমন এখানে বলছে for 19th century scientists small scale research was enough to make important discoveries। তার মানে স্মল স্কেল রিসার্চটা কি ছিল, যে কোনো একটা ডিসকভারির জন্য এনাফ ছিল। এখন যদি যায় দেখেন যে স্মল এনাফ ছিল না, বা অন্য আরেকটা এখানে ইনফরমেশন যদি দেয়, তাহলেই মাত্র ফলস হবে। মানে আপনি এটার অপোজিটে আরেকটা ইনফরমেশন আপনার থাকতে হবে। অপোজিট মানে অপশনে যদি আপনার স্টেটমেন্টে যদি থাকে সাদা, আপনি প্যারাগ্রাফে গিয়ে পাবেন হচ্ছে কালো। তো তখনই আপনি এটা ফলস হবে, এছাড়া আপনার কখনোই ফলস হবে না। তখন আপনার হয়ে যাবে, এটা কি হবে, নট গিভেন হয়ে যাবে। আর স্টেটমেন্টের সাথে যখন মিলবে তখন এটা তো অবশ্যই ট্রু অথবা ইয়েস। আর আপনাকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি সবসময় কি করবেন, দুইটা করে নিয়ে যাবেন। যেটা আগের ক্লাসে বলছিলেন, দুইটা কেন নিয়ে যাবো, কারণ একটা যদি নট গিভেন হয়, আপনি এটা ক্রস করে অনেক দূরে চলে যেতে পারেন, ওইটা খোঁজার জন্য তখন মিস হয়ে যাবে। সো আপনি যখন দুইটা নিবেন, তো আপনি যখন এটা যদি নট গিভেন হয়, এখানে যদি ইনফরমেশন পেয়ে যান, তার মানে তার উপরেই এই 33 নাম্বার এটা আছে, এটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, যেন আপনি ক্রস করে না চলে যান। আরেকটা কথা হচ্ছে, এখন আমরা কি এই পুরা সেন্টেন্স মেলাবো? আমরা কখনো পুরা সেন্টেন্স মেলাবো না। আমাদের এখানে মেইন কথাটা, তোমরা সবসময় মেইন কথাটাকে বুঝাবে, প্যারাফ্রেজ করে ওইটাকেই বোঝাবে। সো আমরা কখনো এই পুরা সেন্টেন্স মেলাবো না, আমরা জাস্ট এখানে মেইন কথাটা কি সেটা হচ্ছে ট্রাই করব। এটাই হচ্ছে আমাদের ট্রু ফলস নট গিভেন করার কাজ, এর বাইরে আর কোনো কিছু না। এর বাইরে এখন দেখেন, আমরা যে দুইটা বলছি, আমরা দুইটা আগে আমাদের কি করতে হবে, পড়তে হবে, কি বলছে সেটা আমাদের বুঝতে হবে। দেখেন আর একটা কথা বলছিলাম না, যে আমাদের এখানে কোশ্চেন প্যাটার্ন কি কি আছে। এখানে শেষে আর একটা কোশ্চেন প্যাটার্ন আছে, তাই না? এটা প্যাসেজ যে কোনো জায়গায় থাকে। এখানে কি আছে, আচ্ছা, কমপ্লিট দ্য সেন্টেন্স, সেন্টেন্স কমপ্লিশন আছে। সো শুরুতে একটা সেকশন আছে, শেষে আর একটা আছে, তাই না? শেষে আর একটা আছে, কিন্তু কথা হচ্ছে এটাও সিডেন মেনটেন করে না, এটাও সিডেন মেনটেন করে না। এখন আমরা এখান থেকে কিভাবে ধরবো? তাহলে এটা তো যদি হয়তো এরকম যে এটা শুরুতে আছে, মানে আপনার এই প্যাসেজটার ফার্স্ট কোশ্চেন আইটেমটাই হচ্ছে ট্রু ফলস নট গিভেন, তখন দেখলাম যে এটা প্যাসেজের শুরুর দিকে থাকে, বা শেষের দিকে থাকলে এটা শেষের দিকে থাকবে, বাট এখানে আছে মিডিলে। এবং তার সাথে যে দুই কোশ্চেন প্যাটার্ন আছে, এই দুইটা কি করতেছে, সিরিয়াল মেনটেন করে না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি যদি আপনি ক্যামব্রিজ বই যদি একটু খেয়াল করে দেখেন, আপনার প্রত্যেকটা এখানে প্রত্যেকটা কোশ্চেন আইটেমেই অথবা ট্রু ফলস নট গিভেনে যখন যাবেন, আপনাকে কিছু না কিছু এমন কিছু দিবে যেটা দিয়ে আপনি সহজে লোকেশনে চলে যেতে পারবেন। আপনি যে কোনো একটা নাউন, কোন একটা নাউন, যেমন 19th সেঞ্চুরি, 19th সেঞ্চুরি এই প্যাসেজে অনেক বেশি থাকতে পারে, হ্যাঁ। এই যে 19th সেঞ্চুরি আছে দুই জায়গায়, সো বেশি থাকতে পারে। সো 19th সেঞ্চুরিতে আপনি এক্সাক্ট লোকেশনে যাইতে পারবেন না, কয়েক জায়গায় পাবেন, তখন আপনাকে প্রত্যেকটাই করতে হবে। বা যদি কোনো ব্যক্তির নাম পান, পার্সেন্টেজ পান, কোনো সাল পান, যে কোনো একটা ইয়ার দেয়া আছে, পার্সেন্টেজ দেয়া আছে, যেগুলা আনচেঞ্জেবল, যে নাউন গুলা কি চেঞ্জ হয়? চেঞ্জ হয় না। তো এরকম যদি ইনফরমেশন থাকে, আমরা ওইটাতে আগে চলে যাব। ওইটাতে গেলে কি হবে, আমাদের সময় বেঁচে যাবে, আমরা সহজেই লোকেশনে চলে যাব। যেমন এখানে দেখেন এই যে 1970s আছে, তো এইটা কিন্তু প্যারাগ্রাফে চেঞ্জ হবে না। আপনি কিন্তু 1970 সালটাকে প্যারাগ্রাফে সহজেই একবার দেখেই ধরে ফেলতে পারবেন। তো যেখানে 1970 আছে, ওইখানে আপনার ওইটার আনসার আছে, এই যে দেখেন, চোখের পলকে আপনি পেয়ে যাবেন। আপনি চোখের
সো দেখেন, এই যে 1970s আমরা সহজেই এই লোকেশনে চলে যেতে পারছি। সো এটা কয় নম্বরের কোশ্চেন? এটা হচ্ছে 36, তাই না? 36 এর হচ্ছে এটা। সো আপনি যখন 36 এর লোকেশনে চলে গেলেন, তার মানে 35 কই আছে? 35 তার উপরে আছে, 34 তার উপরে আছে, 33 তার উপরে, মানে এই যে এখানে 32 তার উপরে আছে, এবং 36 এখানে পাইছেন, তার মানে 37 তার নিচে আছে, কারণ প্রপোজ ডট গিভেন সবসময় সিরিয়াল মেনটেন করে। বুঝতে পারছেন? তো আপনি এখানে সাল পাইছেন, অন্য একটা জায়গায় দেখবেন যে কোনো একটা ব্যক্তির নাম আছে, কোনো পার্সেন্টেজ দেওয়া থাকবে। তো এরকম আপনি কিছু না কিছু পাবেনই, যেটা দিয়ে আপনি সহজে লোকেশনে চলে যেতে পারবেন। আর যেটা সিরিয়াল মেনটেন করে, যদি প্যারাগ্রাফটা এরকম হইতো, মানে এই ট্রু ফলস নট গিভেন কোশ্চেনটা যদি শুরুর দিকে থাকতো, ধরেন এখানে সেন্টেন্স কমপ্লিশন না থেকে এখানে ট্রু ফলস নট গিভেন আছে, এরকম হলে প্যাসেজের শুরুর দিকেই হচ্ছে হয়তো এই প্যাসেজ, এই প্যারাগ্রাফটা মিস যাবে, বাট এখান থেকে দেখতেন যে আনসার শুরু হয়েছে। আপনি ক্যামব্রিজে, ক্যামব্রিজে এরকমই হয়। তো আমরা লোকেশনে আমাদের সব থেকে বেশি প্রবলেম হয়, আমি কোথায় গিয়ে খুঁজবো, আমি খুঁজে আনসার পাই না, আমি লোকেশনে যাইতে আমার সময় চলে যায়। এইটা কখনো হবে না। আপনি প্রত্যেকটা কোশ্চেনেই, বা আপনাকে 5টা যদি স্টেটমেন্ট দেয়, আপনি এখানে একটা না একটা পাবেনই এরকম, এটা নিশ্চিত থাকেন। তো আপনি শুরু করবেন কোনটা দিয়ে? আমরা শুরু করবো 36 দিয়ে। আমরা চাইলে আগে দিয়ে শুরু করবো, আমরা এটা দিয়ে শুরু করতে পারি, বা এটা দিয়ে শুরু করলাম, সমস্যা নাই, বাট আপনি বাসায় এরকম যেখানে এক্সাক্ট পেয়ে যাবেন, যেটা স্ক্যামিং করে সহজে পেয়ে যাবেন, ওইটা দিয়ে শুরু করবেন, তাহলে আপনারাই মিস হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। হ্যাঁ, সময় বেঁচে যাবে তখন। পরীক্ষার হলে তো তো আমরা এভাবে ফলো করবো যে সাল বা এরকম ইয়া থাকলে হ্যাঁ, তখন তো হ্যাঁ, আমাদের পাইতে সুবিধা হবে। হ্যাঁ, প্র্যাকটিস টেস্ট প্লাস বইটা হচ্ছে, দেখেন এখানে মানে একটু প্যারাফ্রেজিংটা একটু কঠিন করে দেয়া থাকে, হ্যাঁ, এই জন্য আমরা এটা পড়াই। আর প্র্যাকটিস টেস্ট প্লাস হচ্ছে যদি আপনি ইংলিশে মোটামুটি ভালো নিজেকে যা মনে করেন, আর ক্লাসে বুঝতে পারেন, টার্গেট ভালো থেকে, সো ডেফিনেটলি প্র্যাকটিস টেস্ট প্লাস হচ্ছে আপনার প্র্যাকটিস করা উচিত। কারণ এখানের গেমটা বুঝতে পারলে ক্যামব্রিজটা আপনার কাছে অনেক ইজি হয়ে যাবে তখন। ঠিক আছে? সো আমরা একটু দেখি, আমরা একটু সলভ করি। সো কিনে নেবেন এই বইটা। তো আমরা দুইটা নিব, আমি বলছি যে দুইটা ইনফরমেশন নিয়ে আমরা লোকেশনে খুঁজতে যাব। আমরা কিন্তু চাইলে এটা নিয়ে করতে পারতাম, এটা নিয়ে করলে একদম ইজি, আপনি এখানে লোকেশনে চলে যাবেন। এই যে এখানে আমি শুরুতেই দেখাইছি, এই যে 1970, এখানে গেলেই আপনি পেয়ে যাবেন ওইটার আনসার, তার মানে উপরে গুলো উপরে আছে, নিচে গুলো নিচে থাকবে, দ্যাটস ভেরি সিম্পল। তো আমরা ওটা না করে আমরা শুরু থেকে দেখি। তো দেখেন এখানে দুইটা কোশ্চেনে আমাকে মেইন পয়েন্ট কে বলতে পারবেন? 33 আর 34, এটা পড়ার পরে কে বলতে পারবেন যে এখানে মেইন কথাটা কি? কারণ সবসময় মেইন কথাটাকেই প্যারাফ্রেজ করবে, আপনাকে পুরা সেন্টেন্স কখনো প্যারাফ্রেজ করবে না, এবং প্যারাগ্রাফে থাকবে না। কে বলতে পারবে বলেন? স্মল স্কেল গবেষণার মাধ্যমে দেখা যায় ইম্পর্টেন্ট ডিসকভারিজ। আর কে বলতে পারবেন? And small scale research was enough to make important discoveries. তো এটা বাংলা কি দাঁড়াইলো? Uh, small scale researchটা যথেষ্ট ছিল important discoveries make করার জন্য। গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য দেখা যায় ছোট পরিসরের গবেষণা তার মানে পর্যাপ্ত। কি ছিল? এখানে হচ্ছে 19th সেঞ্চুরি সায়েন্টিস্টের কথা বলছে, তো আপনাকে অবশ্যই 19th সেঞ্চুরিটাও পাইতে হবে। 19th জি। সেঞ্চুরিতে কি হইতো? স্মল স্কেল রিসার্চ ওয়াজ এনাফ টু মেক ইম্পর্টেন্ট ডিসকভারিজ। তো তার মানে ছোট পরিসরের রিসার্চ দিয়ে কি করা হইতো? কি পসিবল ছিল? ছোট ইম্পর্টেন্ট মানে, ডিসকভারিজ। মানে আপনাকে এই ছোট কিন্তু তারা বলবে না, তারা কোনো না কোনো ভাবে বুঝাবে আর কি, হ্যাঁ, যে ছোট রিসার্চ গুলা, রিসার্চ করেও ওইটাই এনাফ ছিল ইম্পর্টেন্ট ডিসকভারিজ, মানে ডিসকভারিজ নতুন কোনো কিছু খুঁজে পাওয়ার জন্য ছোট রিসার্চই এনাফ ছিল। এটাকেই যদি থাকে থাকে তাহলে ইয়েস, যদি না থেকে থাকে অন্য কিছু থাকে, এখানে স্মলের জায়গায় যদি লাগে বিগ,
তাহলে এটা ফলস হবে, কারণ আমরা জানি ফলস হওয়ার সূত্র একটাই, সেটা হচ্ছে আপনার ইনফরমেশনের অপোজিটে আর একটা ইনফরমেশন থাকতে হবে, না হলে কখনোই ফলস বা নো হবে না, তাহলে ওটা নট গিভেন হয়ে যাবে। ঠিক আছে, নট গিভেন অনেক সময় 90% আপনাকে মেইন কথা মিলাবে, কিন্তু এক্সাক্ট ওই যে অপোজিট ইনফরমেশন দিবে না, তখনই নট গিভেন হবে। আর আপনাদের সব থেকে কনফিউশনের জায়গাই হচ্ছে এই ফলস। এবং পরেরটা কি বলছে, যে 19th সেঞ্চুরি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কস্ট এ চেঞ্জ ইন দ্য ফোকাস অফ সায়েন্টিফিক রিসার্চ। তার মানে 19th সেঞ্চুরিতে, আবারও সেই 19th সেঞ্চুরি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যে হয়েছে, কস্ট এ চেঞ্জ ইন দ্য ফোকাস অফ সায়েন্টিফিক রিসার্চ। তার মানে সায়েন্টিফিক রিসার্চে ফোকাসে যে চেঞ্জ হয়েছে, ওইটা কিসের কারণে? আয়ার কারণে, আয়ার মানে রেভলিউশনের কারণ, আয়ার কি বলছে এখানে? মানে ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। রেভলিউশন। সবকিছু এত সংক্ষেপে করলে হবে না তো, আয়ার তো আর এখানে থাকবে না। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে ওইটা কস্ট এ চেঞ্জ ইন দ্য ফোকাস অফ সায়েন্টিফিক রিসার্চ। সো আমরা একটু 19th সেঞ্চুরি এখন দেখবো। আপনি যখন এক্সাম হলে বা বাসায় প্র্যাকটিস করবেন, সো ডেফিনেটলি আপনি প্র্যাকটিস করবেন এইটা দিয়ে শুরুতে, হ্যাঁ। আপনি যেইখানেই মানে যেই ধরনের কোশ্চেনেই আপনি যদি পান এমন কিছু যেটা দিয়ে সহজে লোকেশনে যাওয়া যাবে, ওইটা দিয়ে সহজে করবেন। ঠিক আছে, আমরা একটু দেখি তাহলে শুরুর দিকে কোথায় আছে 19th সেঞ্চুরি। এখন আপনার কাজ হচ্ছে এখানে 19th সেঞ্চুরিটা কোথায় আগে এটা বের করা। ভাই 3 নাম্বার প্যারাতে। তার আগে কোথাও নাই? বা সায়েন্টিফিক রিসার্চ, স্মল স্কেল রিসার্চ কোন কোনটায় আছে দেখেন তো। এই যে 19th সেঞ্চুরি আছে না এখানে, একটু পড়েন, নিজেরা একটু ট্রাই করেন, আমি সব বলে দিছি, এখন আপনার রিডিং করলেও মানে যা ধরা সে ধরে ফেলতে পারবেন। রিয়া, আপনার কিন্তু পারার কথা, তাই না? বিপদে পড়ে গেছে। 35 নম্বর ইয়েস না? জি ভাই, এটা ইয়েস হবে। 35 ইয়েস। ইয়েস কেন হবে? 35-এ কই গেল, আমরা কত নম্বর কোশ্চেন আছে? 34 ভাই নম্বর। 33 নাম্বার আর কি। এই যে 19th সেঞ্চুরি আছে, তো এখানে দেখেন তো, এখানে আনসার তো আছে মনে হয়। 33 এর জি আনসার ভাই ভাই, খুঁজতেছি, এখানে কি ইনফরমেশন আছে? জি ভাই, এই যে এখন যেখানে ই করে রাখছেন এখানে তো দেখেন, ইনফরমেশন আছে। যাদের কাছে এখনো মানে ঘোলা ঘোলা লাগতেছে যে কি হচ্ছে বুঝতেছি না, এখন একটু কোশ্চেনটা আবার পড়ে আসি। আমাদের কোশ্চেনটা কি ছিল? ফর 19th সেঞ্চুরি সায়েন্টিস্ট স্মল স্কেল, 19th সেঞ্চুরি যারা সায়েন্টিস্ট ছিল তাদের কি ছিল? স্মল স্কেল রিসার্চ ওয়াজ এনাফ, মানে ছোট পরিসরের রিসার্চই এনাফ ছিল। কিসের জন্য এনাফ ছিল? টু মেক ইম্পর্টেন্ট ডিসকভারিজ। ইম্পর্টেন্ট ডিসকভারিজ এর জন্য ছোট রিসার্চই 19th সেঞ্চুরি সায়েন্টিস্টের জন্য এনাফ ছিল। সো ওরকম এনাফ ছিল কি ছিল না, এটাই আমাদের এখন জানার বিষয়, আর কোনো কিছু না। আমরা এখানে 19th সেঞ্চুরি উপরে পাইছি, নিচেও পাইছি। মূল কথা হচ্ছে এনাফ ছিল কি ছিল না। দেখেন, late 19th century was a fertile period for experimentation. এক্সপেরিমেন্টেশনের জন্য কি ছিল? ফার্টিল মানে উর্বর একটা পিরিয়ড, মানে সময় ছিল। Thirdly, because of the hunger among scientists to answer some of the great scientific questions. তার মানে কিসের জন্য? কাদের মধ্যে? এই যে হাঙ্গার among scientists to answer some of the great scientific questions। তার মানে এই যে সায়েন্টিস্টদের মধ্যে একটা ক্ষুধা মানে আগ্রহ ছিল। এই যে হাঙ্গার মানে তাদের আগ্রহ ছিল, কিসের আগ্রহ ছিল? আনসার সাম অফ দা গ্রেট সায়েন্টিফিক কোশ্চেন। তার মানে এই যে গ্রেট বিভিন্ন কোশ্চেন থাকে না সায়েন্টিফিক, বা কোন একটা, ধরেন কোন একটা কিছু সমাধান হচ্ছে না, তো সেইগুলার সমাধান করা বা এটার উত্তর খুঁজে বের করা, এটার প্রতি তাদের অনেক বেশি আগ্রহ ছিল। এবং শুরুতে বলছে যে এটা ছিল কি অনেক ফার্টিল পিরিয়ড, মানে উর্বর পিরিয়ড।
প্রথমে একটু আভাস দিয়ে দিচ্ছে, তার মানে এখানে কিছু একটা হয়। বাট অলসো বিকজ দোজ কোশ্চেন্স ওয়ার উইদিন দেয়ার মিনস টু আনসার, এন্ড বাট অলসো কি ছিল, বিকজ দোজ কোশ্চেন্স ওয়ার উইদিন দেয়ার মিনস টু আনসার, তার মানে তাদের ওইটা আনসার করার মধ্যেই ছিল, মানে ক্ষমতার মধ্যেই ছিল, করতে পারতো। এখন দেখেন মূল ইনফরমেশন আসলে যেখানে দিচ্ছে, এখানে দিছে দেখেন, অন সায়েন্টিস্ট in a laboratory with some chemical and test tube could make scientific breakthroughs, জি যেটা স্যার। এখানে whereas today in order to map the human genome, আমরা এটা পড়বো না। এই যে ব্রেক থ্রোস মানে হচ্ছে কোন একটা কিছু সাফল্য অর্জন করা বা চূড়ায় পৌঁছে যাওয়া, হ্যাঁ। সো এখানে দেখেন, অন সায়েন্টিস্ট ইন এ ল্যাবরেটরি উইথ সাম কেমিক্যালস মানে কি, কিছু কেমিক্যাল দিয়ে একটা ল্যাবরেটরিতেই তারা কি করতে পারতো, একটা টেস্ট টিউব নিয়েই সায়েন্টিফিক ব্রেক থ্রো করতে পারতো। ব্রেক থ্রো মানে হচ্ছে তারা এখানে সায়েন্টিফিক ডিসকভারিজ করতে পারতো। তার মানে সাম কেমিক্যাল এর টেস্ট টিউব দিয়েই তারা এটা করে ফেলতে পারতো, তাদের অনেক কিছু দরকার হইতো না। বোঝা গেছে? তাদের অনেক কিছু দরকার হইতো না। হ্যাঁ। সো এখন দেখেন এখানে কোশ্চেনে ছিল না যে, কোশ্চেনে কি ছিল, ফর 19th সেঞ্চুরি সায়েন্টিস্ট স্মল স্কেল রিসার্চ, তার মানে ছোট পরিসরের রিসার্চ, তাই না? স্মল স্কেল রিসার্চ মানে কি, এখন একটা টেস্ট টিউব বা কিছু কেমিক্যাল নিয়েই তারা ডিসকভারিজ করে ফেলতে পারতো, তার মানে কি ছোট ডিসকভারিজ না, ছোট রিসার্চ না, জি জি বা ছোট স্কেলের না, ছোট পরিসরের রিসার্চ না। স্মল স্কেল মানে কি, ছোট জি মানে একদম ঘরোয়া পরিবেশে, তার মানে সে একটা ল্যাবরেটরিতে যাইতো, ওইখানে বলছে কিছু কেমিক্যালস আর একটা টেস্ট টিউব দিয়েই তারা ব্রেক থ্রু করে ফেলতো, তার মানে ডিসকভারিজ করতে পারতো, হ্যাঁ। তো ওইটাই কি এনাফ ছিল না? এখন এনাফ এইগুলা তো বলবে না, ওটা বুঝাচ্ছে। এই এনাফ টেনাফ কি এখানে বলছে প্যারাগ্রাফে? তারা ওইটা দিয়েই না। ব্রেক থ্রো করতে পারতো, তার মানে হচ্ছে ওইটাই তাদের জন্য এনাফ ছিল কোন একটা কিছু তৈরি করতে। তার মানে কি ইনফরমেশন সাথে মিলে যাচ্ছে না? আমাদের ইনফরমেশন দিয়ে দিছে এখানে, এটার সাথে মিলে যাচ্ছে না? সো দ্যাটস জি, ওয়াই এটা কি হবে, ট্রু হবে, ইয়েস ইয়েস হবে। হবে আর কি। সবাই কি ক্লিয়ার? জি আপনি স্টেটমেন্ট যদি বুঝতে জি পারেন, আপনি স্টেটমেন্ট যদি বুঝতে পারেন, আপনি ডেফিনেটলি আনসারও বুঝতে পারবেন। আমরা করি কি, শুধু মিলাইতে চাই অনেক সেন্টেন্স, যে কোথায় আছে পুরাটা, সিনোনিম খুঁজতে থাকি। ভাই সিনোনিম দিয়ে তো 80% কোশ্চেনের আনসার বুঝাই না। শুধু এটাতে না, মানে আইএলটিএস রিডিং এর 80% আপনাকে সিনোনিম দিয়ে বোঝাবেই না। কি এমন সিনোনিম পাবেন যেটা সিনোনিমেরও সিনোনিম আপনি জানেন না, মানে অন্য ওটার অর্থ কি ওইটা আপনি খুঁজে পাবেন না। তো তখন কি করবেন? না করে বসে থাকা ছাড়া কোনো উপায় থাকবে না। এই জন্য একদম এক্সাক্ট প্যারাফ্রেজিংটা বুঝেন, তাহলে কোনোদিন মানে যে একটা কনফিডেন্স নিয়ে আপনি যাইতে পারবেন পরীক্ষার হলে। সো দেখেন, আপনার যখন 33 হয়ে যাবে, মানে একটা কোশ্চেন হয়ে যাবে, এরপরে আমাদের টার্গেট হচ্ছে 33, 34 অ্যান্ড 35, রাইট? সো আমরা এটা পড়ছি যে এটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে সায়েন্টিফিক রিসার্চের যে ফোকাস ছিল সেগুলো চেঞ্জ হয়েছে কি হয় নাই, এটা হচ্ছে আমাদের খুঁজে বের করা। 35 হচ্ছে দ্য ডেভেলপমেন্ট অফ এসপিরিন ইন দ্য 19th সেঞ্চুরি ফলোড এ স্ট্রাকচার প্যাটার্ন অফ ডেভেলপমেন্ট, তার মানে অ্যাসপিরিনের ডেভেলপটা কিভাবে হয়েছে 19th সেঞ্চুরিতে, তারা একটা এই অ্যাসপিরিনের ডেভেলপমেন্টটা একটা একটা স্ট্রাকচার প্যাটার্ন ফলো করে হয়েছে। তো যদি প্যাটার্ন ফলো করে হয় তাহলে এটা ট্রু। যদি প্যাটার্ন যদি ফলো না করে যদি দেখেন যে ভিন্ন ভিন্ন ভাবে হচ্ছে, তার মানে আমরা স্ট্রাকচার প্যাটার্নের অপোজিটে আর একটা ইনফরমেশন পাচ্ছি, তখনই কেবলমাত্র এটা ফলস হবে। আর যদি দেখেন যে তারা ডেভেলপ হয়েছে 19th সেঞ্চুরিতে, কিন্তু স্ট্রাকচার প্যাটার্নে হয়েছে কি হয় না এরকম কোনো ধরনের তথ্য দেয় নাই, বা স্ট্রাকচার প্যাটার্নে অথবা এলোমেলো প্যাটার্নে হয়েছে এরকম কোনো কথাই বলে নাই, শুধু ডেভেলপমেন্টের কথা বলছে, তো তখন এটা কি হয়ে যাবে, নট গিভেন হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা এখন এটা পরে দেখবো। আমরা এখানে যেটা পাইছি তার নিচেই 34 এরটা থাকবে, 34 এর নিচে 35 থাকবে। ঠিক আছে? তো আমরা দেখবো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা হচ্ছে আমাদের কিওয়ার্ডস এখানে, 19th সেঞ্চুরি আর ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। 19th সেঞ্চুরি অনেক সময় থাকবে না, যদি যেহেতু প্যারাগ্রাফে আগেই 19th সেঞ্চুরি নিয়ে কথা বলা হচ্ছে, অনেক সময় এটা দিতে নাও দিতে পারে। So, মূল কথা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এটার কারণে এই যে যে সায়েন্টিফিক রিসার্চের ফোকাসে কোনো ধরনের পরিবর্তন হয়েছে কিনা, মানে কোন ধরনের কিভাবে তারা রিসার্চ করতো এক সময়, ওইটাই কোনো পরিবর্তন হয়েছে কি হয় না, এটা খুঁজে বের করার আমাদের কাজ আছে।
এবং পরবর্তীটায় আমাদের অ্যাসপিরিন নিয়ে রাখতে হবে স্ট্রাকচার প্যাটার্ন। এখন স্ট্রাকচার প্যাটার্ন কিন্তু ওরা বুঝাবে। স্ট্রাকচারের যদি সিনোনিম খুঁজেন আপনি কোনোদিনও পাবেন না, বা হয়তো অপোজিট পাইতে পারেন যদি ফলস হতে পারে, বাট বেশিরভাগ ক্ষেত্রেই থাকবে না। তো আমরা অ্যাসপিরিনটা নিয়ে রাখবো, কারণ আমরা যেন এটা খুঁজতে গিয়ে এটা ক্রস করে না চলে যাই, কারণ আমাদের সময়টা তো অনেক ইম্পর্টেন্ট ব্রিডিং এ জানেন। তো এটা ক্রস করে যাওয়া যাবে না আমাদের। এখানে যদি অ্যাসপিরিনে চলে আসি তার মানে তার উপরেই এটার আনসার আছে। আমরা একটু এখন চেক করে দেখি, আপনারা নিজেরা ট্রাই করবেন। হ্যাঁ, সব সময় নিজে আগে ফাইন্ড আউট করবেন, কারণ পরীক্ষা হলে কিন্তু আপনি বলবেন এখান থেকে শুরু করে যাবে উপরে যাবে। দেখেন তো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কই আছে, জাস্ট চোখের পলকে দেখলেই আপনি পাবেন। এই যে 4 নম্বর ইন্ডাস্ট্রিয়াল প্যারাতে রেভলিউশন, আছে। এই যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আছে, তাই না? সো দেখেন তো কোন ধরনের চেঞ্জের কথা বলছে কিনা। না ভাইয়া বলেন। এই দেখেন, এই যে অ্যাসপিরিন পেয়ে গেছি এখানে, আর এখানে আমরা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন পাইছি। সো আমরা এর নিচে যাব না। এই যে ইন দা কেস অফ অ্যাসপিরিন, তার মানে অ্যাসপিরিনটা আমাদের পরের কোশ্চেন, তাই না? সো তার মানে এইখানের উপরের লাইন থেকে যে ইন 19th সেঞ্চুরি scientific advance was closely linked to the industrial revolution, ক্লোজলি লিঙ্কড ছিল। এই যে 19th সেঞ্চুরিতে সায়েন্টিফিক যে অ্যাডভান্স গুলো হয়েছে এটা লিঙ্ক ছিল কার সাথে? ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সাথে। কিন্তু আমাদের কোশ্চেন কি, ফোকাসে চেঞ্জ হয়েছে কিনা, মানে কোন ভাবে কিভাবে রিসার্চ করতো এটা চেঞ্জ হয়েছে কিনা। দিস ওয়াজ এ পিরিয়ড when people frequently had the means, motive and determination to take an idea and turn it into reality. So তখন এই সময় this was a period, এটা একটা পিরিয়ড ছিল when মানুষ কি করতো, frequently had the means, motive and determination, তার মানে তাদের মোটিভ ডিটারমিনেশন ছিল কি, টু টেক অ্যান আইডিয়া, মানে কোনো একটা আইডিয়া তারা নিত, ওইটাকে টার্ন ইট ইনটু রিয়েলিটি, মানে ওইটাকে বাস্তবে রূপদান দিত। কিন্তু আমাদের কোশ্চেন কি ছিল? আমাদের কোশ্চেন ছিল ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে সায়েন্টিফিক রিসার্চের ফোকাস এটাকে চেঞ্জ হয় কিনা। এখন এখানে কি কোথাও ফোকাস চেঞ্জ হয় কি হয় না এরকম কোনো তথ্য দিছে? বলেন। না। এখানে বলছে যে এই পিরিয়ডটা কি ছিল, মানুষ কোন একটা আইডিয়া নিত সেটাকে বাস্তবে রূপ দান করে দিত। তো আমাদের কোশ্চেন তো এটা বলে নাই, তাই না? আমাদের কোশ্চেন তো ভিন্ন বলছে। এখন আমার নাম কেউ জিজ্ঞাসা করলো, আমি দেখাই পরে যে কোশ্চেন যদি বলা হয় আমার নাম কি, আমি যদি আমার নাম না বলি, আমি যদি বলি যে আমার নাম তসলিম, বা তসলিম উত্তর দিল যে আমার নাম তসলিম, তো কোশ্চেনটা কি ওইটা হলো? বা যদি জিজ্ঞাসা করা হয় যে আমি কি করি, আমি বললাম যে তসলিম একজন স্টুডেন্ট, বা তসলিম এখানে জব করে, তো উত্তর কি, কোশ্চেনটা কি সেম থাকলো? তখন কোশ্চেনটা চেঞ্জ হয়ে গেল না? সো কোশ্চেন যখন চেঞ্জ হয়ে যায় তখন তো আমার ওইটা ট্রু হবে না, ফলস হবে না, তখন এটা নট গিভেন হয়ে যাবে। সো আমাদের এখানে সেম কোশ্চেন ছিল হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে সায়েন্টিফিক রিসার্চের ফোকাস চেঞ্জ হয় ডেভেলপমেন্ট। কিনা। এখন ওরা ফোকাস নিয়ে কোনো কিছু বলে না, ওরা বলছে একটা আইডিয়া নিত, নিয়েই ওইটা বাস্তবে রূপদান করে ফেলতো, কারণ তাদের ওইটা কি ছিল, মোটিভ ছিল ওই সময়। তো আমাদের কোশ্চেনটা চেঞ্জ হয়ে গেছে না? আর আমরা পরের কোশ্চেনে এখানে আগেই মার্ক করে রাখছি এই যে কোশ্চেন অ্যাসপিরিন। সো কি হবে? তো আমাদের কোশ্চেনটা চেঞ্জ হয়ে গেছে, তো ডেফিনেটলি নট গিভেন হয়ে যাবে না? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান অর নট? Yes. জি ভাই। এরপর না বুঝলে বলবেন। এটা কি সবাই বুঝতে পারছেন? তসলিম, জি। সুজিত ভাই, জি জি জি। আনিন্দা আনিন্দা, আনন্দ নাকি আনিন্দা? অনিন্দ। জি বুঝতে অনিন্দ। পেরেছি। অনিন্দ, অনিন্দা। জি। ওকে। সো আপনি এইভাবে চিন্তা করতে হবে। এখন আমরা দেখেন, আপনি আপনি প্যারাফ্রেজিং যখন বুঝবেন না তখন আপনার কাছে মানে কোশ্চেন সলভ করা মজা লাগবে। মানে এখন যেমন প্যারা লাগে না যে বুঝি না, বা যখন প্যারাফ্রেজিংটা আপনি বুঝে যাবেন যে ওরা কিভাবে প্যারাগ্রাফে গল্পটা সাজায়। আমি এই কথাটাই আপনাদের বুঝাইতে চাই, যে ওরা কিভাবে সাজায় এটা একটু গবেষণা করেন, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। টিচারও লাগে না ভাই। আপনার সমস্যা হবে টাইম ম্যানেজমেন্ট, আপনি পারবেন না। অনেকেও আনসার বের করতে পারে, টাইম ম্যানেজমেন্ট পারে না।
সো আমাদের 35 কোশ্চেনটা কি আছে? দ্য ডেভেলপমেন্ট অফ অ্যাসপিরিন। অ্যাসপিরিনের ডেভেলপমেন্ট 19th সেঞ্চুরি যে হয়েছে, এটা কি ফলোড এ স্ট্রাকচার্ড প্যাটার্ন অফ ডেভেলপমেন্ট। তার মানে তারা একটা স্ট্রাকচার্ড প্যাটার্ন ফলো করে এই অ্যাসপিরিনের ডেভেলপমেন্ট হয়েছে। সো আমাদের টার্গেট হচ্ছে স্ট্রাকচার্ড প্যাটার্ন ফলো করে হয়েছে নাকি ভিন্ন ভিন্ন ভাবে হয়েছে। ভিন্ন ভিন্ন ভাবে যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? ফলস হয়ে যাবে। আর যদি কিভাবে হয়েছে, এখানে মূল কথাটা কি? ডেভেলপমেন্ট হয়েছে স্ট্রাকচার প্যাটার্ন ফলো করে। সো যদি এই স্ট্রাকচার প্যাটার্নই যদি না উল্লেখ থাকে তাহলে কি হবে? এটা নট গিভেন হয়ে যাবে। না। আবার যদি দেখেন যে অ্যাসপিরিনই নাই, তাহলে তো এটা কোশ্চেনেই আমাদের এখানে নাই। অ্যাসপিরিন ওরা তো আর এরকম দেয় না যে একদম ওই ওয়ার্ডটাই দিবে না, ডেফিনেটলি দিবে, যেহেতু এখানে দিয়েই দিছে আগে। সো এটা একটু আপনারা দেখেন তো, হয়তো একটু কঠিন মনে হইতে পারে। যদি কোনো ভোকাব না পারেন একটু সিনোনিম ডিকশনারি করে দেখবেন। হ্যাঁ, হয়ে গেল। এই যে একটু দেখবেন, আপনি নিজেই ধরতে, সবাই ধরতে পারবেন, সবাই পারবেন এখানে। ইন দ্য কেস অফ অ্যাসপিরিন that happen piecemeal, a series of minor, often unrelated advance fer- fertilized by the country's broader economic and medical and scientific developments that lead to on big final breakthrough. আবারও breakthrough, breakthrough মানে হচ্ছে ডেভেলপমেন্ট, কোনো কিছু হওয়া, সাফল্য অর্জন করা। সো ডেভেলপমেন্ট যখন হবে তখনই তো সাফল্য হবে, তাই না? আপনি আইএলটিএস এর সাফল্য অর্জন করবেন কখন? যখন আপনি অ্যাটলিস্ট 6.5 পাবেন ওভারঅল, তাই না? অ্যাটলিস্ট ওইটা ওইটা আপনার ডেভেলপমেন্ট, তার মানে আপনার ব্রেক থ্রো। সবাই একটু পিস মিলটা সার্চ দিয়ে দেখেন তো ডিকশনারিতে, তাহলে উত্তর পেয়ে যাবেন। রিয়া বলেন তো এটা কি, বুঝাই দেন সবাইকে। ভাইয়া এটা হ্যাঁ, ইয়েস এটা হবে হচ্ছে না? নো হবে। নো নাকি? নো বলছে কে? হ্যাঁ, পিসমিল তো হচ্ছে টুকরো টুকরো, খন্ড খন্ড। আমি বলছিলাম। সো আর একজন নো বলছে কে? আপনি, রিয়া? জি ভাইয়া। আর আর কেউ ধরতে পারেন নাই? আমিনা বেগম, আপনি ধরতে পারছেন? আচ্ছা দেখেন, পিস মিল হচ্ছে খন্ড খন্ড ভাবে, খণ্ডিত হবে। হ্যাঁ, so আমাদের এখানে বলছে যে একটা স্ট্রাকচার্ড প্যাটার্ন ফলো করে হবে, ঠিক না? কিন্তু এখানে এই যে এটা মানে হচ্ছে, এই যে পিসমিল বলছে, পিসমিল কোনগুলা সেগুলা বলা। হ্যাঁ, এক্সাম্পল, ঠিক আছে? এখন দেখেন, ইন দ্য কেস অফ অ্যাসপিরিন দ্যাট হ্যাপেন পিসমিল, এই অ্যাসপিরিনের বেলায় কি হয়েছে? পিসমিল আকারে হয়েছে। কি পিসমিল ছিল? এ সিরিজ অফ মাইনর অফ এন আনরিলেটেড অ্যাডভান্স ফার্টিলাইজড বাই countries border economic and medical scientific developments that lead, এই যে এতগুলা, এই যে এতগুলার কথা বললো, এই যে সিরিজ অফ মাইনর থেকে, এই যে এখান থেকে এই পর্যন্ত ডেভেলপমেন্ট, এতগুলা কাজ মিলাইয়া কি করছে? দ্যাট লিড মানে এইগুলা লিড করছে অ্যাসপিরিনকে লিড টু অন বিগ ফাইনাল ব্রেকথ্রু। তাহলে এই সবকিছু মিলাইয়া হচ্ছে এসে এই অ্যাসপিরিনটা কি হয়েছে? ফাইনাল ব্রেকথ্রু Success. পাইছে, তার মানে ডেভেলপমেন্ট হয়েছে। তো আমাদের কোশ্চেনে ছিল হ্যাঁ। একটা স্ট্রাকচার প্যাটার্ন ফলো করে হচ্ছে ডেভেলপমেন্ট হয়েছে, বাট এখানে কি স্ট্রাকচার প্যাটার্ন ফলো করছে? কোনো একটা করে নাই। এটা কি বলছে? সিরিজ অফ মাইনর, মাঝে মধ্যে কি হয়েছে? আনরিলেটেড অ্যাডভান্স, আবার কি হয়েছে? ফার্টিলাইজড বাই দ্য কান্ট্রিজ ব্রডার ইকোনমিক অ্যান্ড মেডিকেল, মানে সেক্টর কতগুলো এখানে ঢুকাইছে দেখছেন, সাইন্টিফিক ডেভেলপমেন্টস। এই যে আলাদা আলাদা ছোট ছোট মাইনর ভাবে, খন্ড খন্ড ভাবে এক একটা সেকশন মিলাইয়া পরে যায় হচ্ছে ওরা ব্রেক থ্রু পাইছে, মানে ফাইনালি ডেভেলপমেন্ট পাইছে। তো এটা তো স্ট্রাকচার কোনো প্যাটার্ন ফলো করে নাই, তাই না? অপোজিট, তার মানে মাইনর পিসমিল আপনাকে এই যে এক কথায় বলে দিচ্ছে। আপনি চাইলে এক কথা দিয়েও বুঝতে পারেন, আপনি চাইলে এই পুরাটা পড়েও বুঝতে পারেন।
সো অ্যাসপিরিনের ক্ষেত্রে কি হয়েছে, পিসমিল আকারে হয়েছে। তো পিসমিল যদি খন্ড খন্ড আকারে করে কিছু হয়, ওটা তো স্ট্রাকচার প্যাটার্ন ফলো করে হয় না। সো যার কারণে আমাদের এটা কি হচ্ছে, অপোজিট ইনফরমেশন আমরা পাচ্ছি, তাই না? অপোজিট ইনফরমেশন আমরা পাচ্ছি না। এখানে বলছে যে ফলোড স্ট্রাকচার্ড প্যাটার্ন অফ ডেভেলপমেন্ট, আর এখানে বলছে যে ভিন্ন ভিন্ন ভাবে এক একটা আলাদা আলাদা নাম উল্লেখ করে দিছে। সো আমরা এটার অপোজিট ইনফরমেশন পাইছি। সো অপোজিট ইনফরমেশন পাইলে আমি শুরুতে কি বলছিলাম, ফলস হওয়ার সূত্র একটাই, সেটা হচ্ছে আপনাকে যা স্টেটমেন্টে দিবে ওইটার অপোজিটে আর একটা ইনফরমেশন থাকবে। সো এটা কি হবে তাহলে, ফলস হবে না? ভাইয়া কথা শোনা যাচ্ছে না। নো হবে। এখন শোনা যায়? শোনা তো যাচ্ছে ভাই, না হয়তো সমস্যা। এটা কি সবাই বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? আচ্ছা, 35 বুঝেন নাই এরকম কেউ আছেন, যে 35 বুঝেন নাই? ভাইয়া কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমি তো, বাকিরা সবাই শুনতে পান? কথা শুনতে পাচ্ছি না, এটা আপনার সাইড থেকে সমস্যা ভাইয়া, আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনার সমস্যা হচ্ছে। শোনা যাইতেছে তো স্পষ্ট। আচ্ছা, আপনারা কি এটা 35টা কি বুঝতে পারছেন? সুজিত ভাই, অনিন্দ, জি জি। আসাদ ভাই, আপনি জি বুঝতে বুঝতে পারছেন? পেরে জি বুঝতে পেরেছি। জি আসিফ ভাই, আমি একটু রাস্তায় ভাইয়া, এই জন্য আমি করতে পারছি না, জাস্ট আমি শুনতেছি, আমি একটু আচ্ছা হাঁটতেছি আচ্ছা। ভাইয়া। সো আমাদের দেখেন, আপনাদের যত ইনফরমেশন কমবে তত আপনাদের মানে আনসার আরো বেশি ভালোভাবে হবে। আর আপনি যদি বিভিন্ন টিপস ট্রিক্স এ যান, আপনার আর কোনো ভালো মন্দ নাই, আপনার ভাগ্য ওইটা, হ্যাঁ, হলে হইতে পারে, না হলে না হওয়ার সম্ভাবনাই বেশি। সো দেখেন, আমাদের 36, আমি 36 দিয়ে করতে চাইছিলাম, 36 দিয়ে সহজে। এখানে বলছে, ইন দ্য 1970s সেলস অফ নিউ অ্যানালজেসিক ড্রাগ। ড্রাগ মানে মেডিসিনের নাম, এটা আসলে কি জন্য ইউজ করা হয় আমি নিজেও জানি না। ওভারটুক সেলস অফ অ্যাসপিরিন, তার মানে অ্যাসপিরিন যে পরিমাণ সেল হইতো, এই ড্রাগটা হচ্ছে ওভারটুক করছে। ওভারটুক মানে এর অ্যানালজেসিক, সেলটা। ভাই একটু বলি, অ্যানালজেসিক হচ্ছে পেন কমায়, পেন রিলিফ করে, এরকম কোন ওষুধই হচ্ছে অ্যানালজেসিক। আপনি কি ডক্টর? ইয়েস। ভাই অনেক অনেক ডক্টর আছে আমার এখানে, আচ্ছা ফ্রি চিকিৎসা পাওয়া যাবে, হ্যাঁ। আচ্ছা। তো ডক্টর যারা আছেন আপনাদের ভালো পারার কথা, কারণ আপনাদের সব পড়ালেখা তো সব ইংলিশেই হয়েছে, তাই না? তো আপনাদের না এই তারপরে প্যারাফ্রেজিং আমাদের ইংলিশটা, প্যাটার্নটা একটু সহজ সহজ, আমাদের ইংলিশ গুলো খুবই সহজ, এরকম না। যাই হোক, এখানে জাস্ট গেমটা বুঝবেন, হ্যাঁ, তাহলেই হ্যাঁ হবে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এখানে দেখেন তাহলে, এই অ্যানালজেসিক ড্রাগটা কি করবে, ওভারটুক সেলস অফ অ্যাসপিরিন, তার মানে অ্যাসপিরিনে যে পরিমাণ সেল হইতো সে এটাকে ছাড়াই যাবে বা গেছে আর কি, এটা এখানে ফার্স্ট ফর্মে বলা। সো ছাড়াই গেছে, তার মানে এর সেলের থেকে এর সেল বেশি, বা এর মার্কেটটা সে নিয়ে নিছে। আপনি যেইভাবে বুঝছেন, মানে এর যেই পরিমাণ মার্কেট ছিল, এটা এই মার্কেটটা নিয়ে নিছে, ঠিক আছে। কার কথা বলে ভাই, একটু মাইকটা অফ করে দিন। সো আমরা একটু দেখি তাহলে এটা। এই যে শুরুতে আমি মার্ক করে রাখছিলাম, তো আপনি যখন এরকম কোন একটা নাউন পাবেন, কোন ব্যক্তি, সিটি, কান্ট্রির নাম, কোন সেঞ্চুরি, ইয়ার, পার্সেন্টেজ, এগুলা কখনো প্যারাগ্রাফে চেঞ্জ হয় না, আপনি ডিরেক্ট ওইখানে চলে আসবেন, সহজে হয়ে যাবে। তো এখানে কি বলছে দেখেন, এই যে অ্যানালজেসিক দেখেন এখানেই আছে। এটা একটু দুইটা কোশ্চেন আছে, আপনারা একটু ট্রাই করেন তো, যে বের করতে আসলে পারেন কিনা আপনারা, যে এই অ্যানালজেসিকটা অ্যাসপিরিনের সেল বা ওর মার্কেটটা দখল করছে কিনা। ভাই এটা জানি নট ইভেন হবে। সবাই একটু ট্রাই করেন।
কেউ পারেন নাই? এটা নট গিভেন হবে, যার কারণে ইনফরমেশন নাই, আপনি পাবেন কিভাবে? জি ভাইয়া, এখানে এটা নট গিভেন হবে, এখানে নাই তো, আমাদের প্রশ্নের অনুযায়ী তথ্য দেওয়া নাই। তো দেখেন এখানে কোশ্চেনে আমাদের কি ছিল, যে এই অ্যানালজেসিকটা সে কি করবে, এই অ্যাসপ্রিনের মার্কেট দখল করে নেবে, তাই না? তার থেকে বেশি সেল করবে, এরকম কথা। আর নট ফলস হইতে হলে আমরা কি বলছি, যে এখানে বলছে যে অ্যাসপ্রিনের তার মার্কেট দখল করবে অ্যানালজেসিক। আপনি এখানে যা দেখতেন যে যে অ্যানালজেসিক এর মার্কেট দখল করে ফেলছে অ্যাসপ্রিন, উল্টা, অপোজিট। অপোজিট আমরা না পাইলে তো ফলস হবে না। আর এখানে কি বলছে, ইন দ্য 1970s আদার অ্যানালজেসিক সাসেস, তার মানে অ্যানালজেসিক এর ডাক্তার ভাই আপনি বলেন তো, এটা হচ্ছে মানে মূল ওষুধটা, তাই না? আর এটা হচ্ছে হয়তো ওই ওষুধের নাম যেটা রাখা হয়েছে, মেডিসিনের নাম যেটা রাখা হয়েছে, তাই না অনিন্দ ভাই? এগুলো হচ্ছে জেনেরিক নেম, হ্যাঁ। মানে হচ্ছে যেমন আমরা সবাই মানুষ, আমার নাম অনিন্দ, আপনার নাম একরকম, হ্যাঁ। একটা ওষুধকে আমরা বেসিক্যালি যেটা নামে চিনি সেটা হচ্ছে জেনেরিক নেম, হ্যাঁ, হ্যাঁ। প্যারাসিটামল যেমন যেমন হচ্ছে বলছি। নাপা প্যারাসিটামলের একটা নাম, নাপা এক্সটেন্ড প্যারাসিটামলের একটা নাম, নাপা র্যাপিড প্যারাসিটামলের একটা নাম, কিন্তু বেসিক জিনিসটা হচ্ছে প্যারাসিটামল, যেটা সারা পৃথিবীতে প্যারাসিটামল বলে চিনবে, লাইক দ্যাট। এরকম হ্যাঁ হচ্ছে ওইটাই, সো ইবুপ্রোফেন, অ্যানালজেসিকটা হচ্ছে হ্যাঁ। ওইটা। হ্যাঁ, না, অ্যানালজেসিক হচ্ছে গ্রুপ, যে ড্রাগগুলো একটা গ্রুপ ধরে যে পেন রিলিভ করতে পারবে সেটাই হচ্ছে অ্যানালজেসিক। সেটা প্যারাসিটামল হতে পারে, সেটা ইবুপ্রোফেন হতে পারে, হ্যাঁ। এখন সেটা আরো অ্যানালজেসিক কি কিছু হতে পারে। প্যারাসিটামল নাকি নাপা, কোনটা? সবকিছু সবকিছুই অ্যানালজেসিকের মধ্যে পড়ে, না না, আমি প্যারাসিটামলও পড়ে। সবকিছুটা বলি না, এটা এখানে যেমন প্যারাসিটামলটা ভিন্ন নামে বাজারে আছে, তাই না? যেমন নাপা, নাপা হ্যাঁ, হ্যাঁ। এক্সটেন্ড, নাপা 100। হুম, হুম, হুম। এখানে কি এটা নাপা নাকি প্যারাসিটামল? না, অ্যানালজেসিকটা আমি যেটা আপনাকে বোঝাতে পারছি আচ্ছা, না, আমি বুঝতে যেটা পারছি হচ্ছে, কোয়ালিটাকে, আমি বুঝতে একটু পারছি। শর্টে বলি, বলবো আর একটু শর্টে বলবো, না না, যেটা thank হচ্ছে, you, আমি বুঝতে পারছি, আমি বলে দিচ্ছি আপনাকে। আচ্ছা আচ্ছা আমি যেটা আচ্ছা বুঝাইতে চাচ্ছি আসলে আপনি ওটা বুঝতে পারেন না। যাই হোক, এখানে দেখেন, এটা যাই হোক না কেন, এখানে মূল কথা হচ্ছে এটা সাস দিয়ে কি বোঝায়, সাস হচ্ছে এক্সাম্পল, এটারই এক্সাম্পল দিয়ে বলছে। আপনি এখানে অনেক কিছুই আইএলটিএস এক্সামে পাবেন যেটা আপনি জানেন না, জীবনে প্রথম দেখছেন, এটা কোনো প্রবলেম নাই। এখানে সাসেস দিয়ে এক্সাম্পল এক্সাম্পল দেওয়া হচ্ছে ওই একই ওষুধের, হ্যাঁ। ওয়ার এন্টারিং দ্য মার্কেট অ্যান্ড দ্য ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ দেন, হয়ে গেল। আচ্ছা, দেন ফোকাসড অন পাবলিশিং দিস নিউ ড্রাগস। সো যখন এইটা যখন মার্কেটে ঢুকতেছিল, তখন এই ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো কি করতেছিল, তারা করতেছিল ফোকাসড অন পাবলিশিং নেবে। দিস নিউ ড্রাগস। এখন আপনি এরপরে আরো যদি পড়েন, কোনো জায়গায় তথ্য পাবেন না যে অ্যাসপ্রিনের মার্কেট অ্যানালিসিস নিচ্ছে কি নিচ্ছে না, এরকম কোনো তথ্য যেটুকু পড়ছি ওইটুকুর মধ্যেও নাই, নিচেও নাই। কিন্তু আমাদের এখানে তো তথ্য দেওয়া হয়েছে যে অ্যানালিসিসটা কি করবে, ওভারটুক করবে কাকে, অ্যাসপ্রিন, সেলস অফ অ্যাসপ্রিন, মানে অ্যাসপ্রিনে যে সেলটা হয় সেটাকে ওভারটুক করবে, মানে তার এই সেল সমপরিমাণ, মানে তার সেলের থেকে সে বেশি সেল করবে, অথবা তার মার্কেটটা সে দখল করে নিবে। মার্কেট কিভাবে দখল করে, মানে সেল বেশি হয়, ঠিক আছে? তো এরকম তথ্য আমরা পাইনি, তার মানে এটা হচ্ছে কি হবে তখন, নট গিভেন হবে। সবাই কি বুঝতে পারছেন? সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। সো দেখেন, তারপরটা আমরা দেখি যে কমার্শিয়াল কোম্পানিজ মে হ্যাভ বোথ গুড অ্যান্ড ব্যাড এফেক্টস অন দ্য অ্যাভেলেবিলিটি অফ ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস। মানে কমার্শিয়াল কোম্পানিজ মে হ্যাভ বোথ, তাদের কি থাকতে পারে, বোথ দুটার কথা বলছে, গুড অ্যান্ড ব্যাড ইফেক্টস থাকতে পারে। কিসের গুড অ্যান্ড ব্যাড ইফেক্টস থাকতে পারে? অ্যাভেলেবিলিটি অফ ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস। সো আমরা একটু এখান থেকে কি নিব, আমরা ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট নিতে পারি, আমরা কমার্শিয়াল কোম্পানিজ নিতে পারি, দুইটা নিয়ে যাই তাহলেই হবে, আর নিতে হবে না। বা আপনি না নিলেও তার নিচে পড়লেও হবে। সো কমার্শিয়াল মার্কেট আমরা এখানে পেয়ে গেছি। সো ইটস ইউর গো, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য আনসার নাও, ওকে? সো এটা আপনারা একটু আমাকে বুঝাই দিবেন।
দেখি কে ধরতে পারেন এখানে। আপনারা কিন্তু স্ক্রিন জুম করে দেখতে পারবেন এখানে, হ্যাঁ? যারা ফোনে দেখতেছেন একটু স্ক্রিন জুম করে নেবেন, তাহলে স্পষ্টভাবে ধরতে পারবেন। ভাইয়া প্রশ্নটা কি ছিল? কমার্শিয়াল কোম্পানি কি করছে? তাদের ফার্মাসিউটিক্যাল। ভালো এবং খারাপ দিক থাকবে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের উপরে, অ্যাভেলেবিলিটির উপরে। রিয়া, আপনি পারেন না কেন এখনো? ভাইয়া আই থিঙ্ক এটা ইয়েস হবে, সেখানে দেওয়া আছে যে আপনি ওদের। এখনো, আপনি পরীক্ষা দিবেন 2 দিন পরে, এখনো বলেন যে ইয়েস হবে। আই থিংক যে ভাইয়া এটা বাংলাদেশে, ইয়েস হবে। বাংলাদেশে এই যে ইয়া হয়েছিল না কয়দিন আগে, আমাদের সারোয়ার সাহেব ম্যাজিস্ট্রেট যে ফুডে, সে একটা কি যেন একটা দোকানে গেছে, সে সে বলতেছে মনে করেন এখানে এতজন শ্রমিক ছিল, মনে করেন যে এত টাকা খরচ হয়েছে। সে বারবার বলতেছে মনে করবো কেন, এক্সাক্ট বলতে হবে আপনার। আপনার তো এক্সাম সামনে, তাই না? এক্সাক্ট বলতে হবে যে এটা হবে, ভুল হোক সমস্যা নেই। আপনি এখনো কনফিউজড, তাহলে পরীক্ষা হলে কি করবেন? না ভাইয়া, কি চিন্তা আমি করবেন? হচ্ছে ইয়েস এটার পক্ষে। তো দেখি বাকিরা কারা হতে পারে, এটা কিন্তু একটু কঠিন আছে যদিও। আচ্ছা রিয়া, আপনি তাদেরকে একটু বুঝাই দেন তো। ঠিক আছে ভাইয়া, যেখানে হচ্ছে প্রথম দিক যে আছে, the relationship between big money and drugs is an odd on. Then commercial markets are necessary for trafficking new products and ensuring that they remain around long enough for scientists to carry out research on them. তো এই odd on দিয়ে হচ্ছে এখান দিয়ে যে নেগেটিভ সাইডটা বোঝাচ্ছে এটা। আর পরবর্তীতে হচ্ছে একদম শেষের দিকে আরেকটা লাইন আছে, none of the recent discoveries of aspirin benefits were made by the big pharmaceutical companies. হ্যালো, আচ্ছা আমার কথা কি শুনতে পান? জি জি, ভাই, আপনাকে আপনাকে শোনা যাচ্ছে শুনতেছি। ভাই। জি ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা, রিয়া যেটা বোঝাই দিছে আপনারা কি বুঝতে পারছেন সবাই, নাকি বুঝেন নাই? বুঝি নাই। আর আর কেউ একজনও বুঝতে পারেন নাই? আচ্ছা, আমাদের কোশ্চেনটা কি ছিল দেখেন, কোশ্চেনটা কি ছিল? Both good and bad had effects নিয়েছিল। কোশ্চেনটা বোঝান তো আগে। এখানে বলছে যে কমার্শিয়াল যে কোম্পানিগুলো আছে ওগুলা হচ্ছে দুইটা দিকেই আছে, ভালো এবং খারাপ ইফেক্ট, যেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল যে প্রোডাক্ট গুলো এগুলোর উপর দিয়ে পড়ে। ওগুলা প্রাপ্যতার উপরে, তাই না? খারাপ এবং জি। ভালো দিক দুটাই আছে, এটা হচ্ছে হ্যাঁ, কোশ্চেন। আমরা দেখি দুইটা প্রাপ্যতার উপরে দুইটা দিকই আছে কিনা। So, এখানে দেখেন যে বলছে কমার্শিয়াল মার্কেটস আর নেসেসারি ফর ডেভেলপিং নিউ প্রোডাক্টস and ensuring that they remain around the uh, uh, around long enough for
scientists to carry out research on them. So দেখেন এখানে কি বলছে তাহলে, যে necessary for developing new products. এই মার্কেটটা দরকার, কমার্শিয়াল মার্কেট আর নেসেসারি, প্রয়োজন। কিসের জন্য প্রয়োজন? ফর ডেভেলপিং নিউ প্রোডাক্টস, নিউ প্রোডাক্ট ডেভেলপিং এর জন্য প্রয়োজন, অ্যান্ড ইনশোরিং দ্যাট দে রিমেইন রাউন্ড লং এনাফ ফর সায়েন্টিস্ট, এবং এটা তার জন্য লং টাইম সায়েন্টিস্টের জন্য থাকে। কি জন্য থাকবে? টু ক্যারি আউট রিসার্চ অন দেম, যেন ওই ওষুধের উপরে কি করতে পারে, এই প্রোডাক্টের উপরে রিসার্চ করতে পারে। But the commercial market are just as likely to kill off certain products when something more attractive comes alone. যখন কোনো অ্যাট্রাকটিভ, when something more attractive comes, এখন more attractive comes কাকে বোঝাচ্ছে? আমরা পুরো প্যাসেজটাই পড়তেছি মেডিসিন নিয়ে, তাই না? তো যখন নতুন কোনো মেডিসিন আসছে তখন সেই কমার্শিয়াল মার্কেট কি করে, কিল অফ করে দেয়, মানে সরাই নিয়ে দেয়, সরাই ফেলে সার্টেন প্রোডাক্টস। মানে ধরেন এখানে প্রোডাক্ট বলতে ওষুধকে বোঝাচ্ছে, হ্যাঁ। তো তারা কি করে, যখন নতুন কোনো ভালো মানের বা ভালো কোয়ালিটির, এই ডাক্তার ভাই বলতে পারবে ভালো, যখন মার্কেটে আসে তখন তারা আগেরটাকে কিল অফ করে ফেলে, মানে সরাই ফেলে বা উঠাই ফেলে মার্কেট থেকে। ঠিক আছে, তো এখানে একটা প্রোডাক্ট উঠাই ফেলাটা কি ওই প্রোডাক্টের জন্য এটা খারাপ না? একটা প্রোডাক্ট উঠাই ফেলা মানে কি? এখানে দুইটা কথা বলছে, একটা হচ্ছে তারা হেল্প করে এই কমার্শিয়াল মার্কেট নেসেসারি নিউ প্রোডাক্ট ডেভেলপ করার জন্য। যখন একটা প্রোডাক্ট লং টাইম থাকবে, সায়েন্টিস্টরা ওইটার উপর ভালোভাবে রিসার্চ করতে পারবে, যেটা হচ্ছে ওই প্রোডাক্টের ভালো দিক। আর একটা খারাপ দিক কি, যখন ওইটার থেকে ভালো কোনো প্রোডাক্ট আসে, এই কমার্শিয়াল মার্কেট, সেই একই কমার্শিয়াল মার্কেট তারা আগের প্রোডাক্টটাকে কিল অফ করে ফেলে। কিল অফ মানে হচ্ছে সরাই ফেলে, মার্কেট থেকে উঠায় নেয়। ঠিক আছে, তার মানে কি কমার্শিয়াল এটার অ্যাভেলেবিলিটির উপর কি ভালো এবং খারাপ দুই দিকই আছে না? এখন আপনারা যারা সেন্টেন্সের সাথে মিলাইতে চান আনসার, যে এই হুবহু কথাগুলা সিনোনিম দিয়ে কোথায় আছে, ভাই কোথাও থাকে না। এক কথায় বুঝেন, এগুলা থাকে না। এই জন্যই আপনি আনসার ধরতে পারেন না, কারণ আপনার মাথায় মানে কোশ্চেন সেট হয়ে আছে ভিন্নভাবে, আপনি চিন্তা করে নিই ভিন্নভাবে। তো আপনি আনসার পাবেন কিভাবে? আপনাকে খুঁজতে বলা হয়েছে একটা, আপনি খুঁজেন আর একটা, আনসার পাবেন কখনো? আমি বলি না যে 80% হচ্ছে আপনাকে বুঝাবে সবসময়, এটা মাথায় রাখবেন। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, 80% আপনাকে কোশ্চেন বুঝাবে। এখানে কোথাও এই কমার্শিয়াল মার্কেট যেটা মেইন কথা, এটা আপনাকে সিনোনিম দিবে বা এই কথাটা আপনাকে থাকবে, বাট মূল আনসারটা ওটা সবসময় আপনাকে বুঝাবে। প্রত্যেকটা কোশ্চেনই দেখেন বোঝাচ্ছে, ডিরেক্ট কি কোনো কিছু বলতেছে হ্যাঁ না এরকম করে, বা ওই সেন্টেন্স সিনোনিম পুরোটা মিলাইতে পারবেন। এখানে একটা স্টেটমেন্ট আপনি মিলাইতে পারবেন আনসারের সাথে, যেখানে আমরা আনসার দিছি এটা তো ইয়েস দিছি, তো এটা তো পুরোটা থাকার কথা ছিল, তবে ঠিক না? এই পুরোটা আপনি সিনোনিম দিয়ে এই সেন্টেন্সটা কোথায় আছে আমাকে দেখান তো। পাবেন, খুঁজে পাবেন কোথাও? বা কোনো বইতে, ক্যামব্রিজ আপনি ধরেন, কোনো জায়গায় পাবেন না। এটা কি বুঝতে পারছেন? 37 নম্বর। এখনো বুঝেন নাই কে বলেন? আসাদ ভাই আপনি বুঝতে পারছেন এটা? আমিনা বেগম, অনিন্দ ভাই। জি ভাইয়া, আমি মাত্র বাসায় আসলাম তো ভাইয়া, আমি দেখতেছি আর কি। তবে বুঝছি যেটা বুঝালেন ভাইয়া। অনিন্দ ভাই, আমিনা বেগম আপনি? জি ভাই, জি ভাই, বুঝেছি। তসলিম? হ্যাঁ, বুঝছি। আমিনা বেগম বুঝেন নাই? আমি বুঝতে পারছি ভাইয়া, যে আমি প্রথমে ওই যে স্কিল যেটা, যেটা কি জানেন ভাইয়া, আমি তো সেটা বলি, ওই যে যেটা So, মার্কেট থেকে কিল আউট করে দেয় আর কি, ওই পর্যন্ত আমি এটা যে ব্যাড ইফেক্ট ওইটা বুঝতে পারছি, কিন্তু গুড ইফেক্ট যেটা ওইটা ধরতে পারিনি, এগুলো আর কি প্রথমে বলিনি। so আপনাকে এই যে ট্রু ফলস নট গিভেন হোক, আপনার লিস্ট অফ হেডিংস হোক, প্যারাগ্রাফ ম্যাচিং হোক, এখানে সবকিছুতেই আপনাকে স্টেটমেন্টটা ভালো করে আগে বুঝতে হবে যে কি জানতে চাচ্ছে আমার কাছে।
মূল কথাটা কি, এটা আপনার বুঝতে হবে। এবং পরবর্তী টার্গেট হচ্ছে এটা কোথায় বোঝাচ্ছে, তারা বোঝাবে। আপনি সিনোনিমটা পাবেন কেন জানেন? সিনোনিম পাবেন হচ্ছে শুধু লোকেশনটাই যাওয়ার জন্য। যেমন এখানে কমার্শিয়াল কোম্পানিজ, কমার্শিয়াল মার্কেট বোঝাইছে, তো আপনি এখানে লোকেশনে গেলেন, কিন্তু মূল কথা ওরা গুড অ্যান্ড ব্যাড দুইটা কি ওরা কখনো গুডের ওয়েল বলছে, ব্যাডের কি ওর্স্ট বলছে? যে আপনি যাই পাই যাবেন যে গুডের তো ওয়েল আছে, বেস্ট আছে, এরকম না বলবে? না কখনোই বলবে না। ওরা গুড জিনিসটা কি আসলে কিভাবে হয় ওটা বুঝাবে, গুড বা বেস্ট এরকম সিনোনিম ইউজ করবে না। ঠিক আছে? তো এটা শুধু এই ক্ষেত্রে না, আইএলটিএস এর আপনি রিডিং এ যেটাই করতে চান এরকমই হবে। এই জিনিসটাই আমরা বুঝি না, যার কারণে আমাদের কাছে অনেক বেশি কঠিন মনে হয়। রিয়া কি এটাই বুঝাইছিলেন না? জি ভাইয়া, আমার হচ্ছে যে নেট চলে গেছিল।